এখন আবৃত্তি পরিবেশনের জন্য ডেকে নেব সূর্য নারায়ণ ভট্টাচার্যকে। নমস্কার, আমার নাম সূর্য নারায়ণ ভট্টাচার্য। আজ আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্ত যেথা ভয়শূন্য। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধরে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মৌরু বালু রাশি, বিচারের স্রোতক পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নৃত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। এতক্ষণ আমরা আমাদের ছোট্ট শিল্পী সূর্যনারায়ণের কবিতা শুনছিলাম, আবৃত্তি পরিবেশন করলেন সূর্যনারায়ণ ভট্টাচার্য। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে। আমরা শুনব ছড়া পাঠ শিশির সাঁতরা মহাশয়ের কাছে। দাদুর হাঁচি। সকালবেলা হাঁচি দাদুর, হাঁচির সে কি বহর, হাঁচির জোরে উঠল কেঁপে শ্রীরামপুর শহর। কাঁপছে ভয়ে হাঁচির তালে সবাই নাচে পাড়ায়, কেউ বা নাচে বাড়ির ছাতে, কেউ বা কোমর নাড়ায়। হাঁচির চোটে হেঁচকি ওঠে, কেউ তুলছে পটল, হেঁচকি তুলে হোঁচট খেয়ে ছিটকে পড়ে অটল। ডিগবাজিতে উল্টে পড়ে হাঁচি দাদুর জোরসে, ভীষণ জোরে ছুটছে গাড়ি, অটো রিক্সা ফসছে। সবাই বলে দোহাই দাদু, থামান দাদু হাঁচি, হাঁচি কম্পে কবল থেকে এবার তবে বাঁচি। তবুও হাঁচি, জোরসে হাঁচি, দাদুর হাঁচির টানে আকাশ ভেঙে বৃষ্টি নামে ভাসছে দেশ বানে। মেঘ ডাকছে, মেঘ ডাকছে, স্রেফ হাঁচির চাপে, কাঁপছে সব, কাঁপছে তাই বেতার বাণীও কাঁপে। হঠাৎ কেন হাঁচি দাদু, এমন কেনই দশা, শুনুন তবে দাদুর নাকে ঢুকেছে একটা মশা। আমরা এতক্ষণ আমাদের বর্ষিয়ান এবং প্রিয় ছড়াকার শিশির সাঁতরার ছড়া শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এবার আমরা চলে যাব আরও একটা কবিতা শুনব মীনা রায়ের কাছ থেকে। মীনা রায় আমাদের শ্রীরামপুরের একজন প্রিয় কবি। মীনাদিকে আমি মঞ্চে আহ্বান করছি। নমস্কার। স্বরচিত কবিতায় আমি মীনা রায় বন্দ্যোপাধ্যায়, কবিতা পলাশপ্রিয়া তমা। ব্যারাকপুরে গান্ধী মিউজিয়ামের সামনে ৭৮ বাসের জন্য অপেক্ষা করছিলাম। পথের পাশেই লাল পলাশ ঝরে পড়েছিল। গাছের দিকে তাকিয়ে চোখ ফেরাতে নারী। বসন্ত আজ মন ছুঁয়েছে তমার অষ্টাদশী নারী। কুড়িয়ে কিছু ফুলে নিলাম গুঁজে চুলে, পৌঁছেছি যেই আবৃত্তির ক্লাসের পলাশ মিত্র। তুলল ফোনে আমার পলাশ সাজের চিত্র, বলল বন্ধু রমা, পলাশ মাথায় সাজলি যে তুই পলাশ প্রিয়া তমা। লজ্জা পেয়ে মুখ আমার আরক্ত লাল, সেই তো প্রথম প্রেমের শুরু বিগত 2 সাল। পুরুলিয়াতে ঘুরতে গেছি দল বেঁধে, লাল সাদা পলাশ ফুলেরা প্রেম করেছে সেধে। ভেষজ ওষুধ শ্বেত পলাশে তৈরি, বনের পলাশ মানুষের নয় বৈরী। অকারণে তুলে এ ফুল করি না আর নষ্ট, কষ্ট ব্যথা দিই না, গাছে দেখি দু চোখে স্পষ্ট। আমার বন্ধু পলাশ আদরে ডাকে পলাশ প্রিয়া, প্রেমের জোয়ারে ভাসি দুজন আন্দোলিত হিয়া। পলাশ প্রিয়া। নমস্কার। আমরা আছি বসন্ত পঞ্চমীতে, অর্থাৎ সরস্বতী পুজো। সেই ছোট্টবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে যায়। আজ আসার সময়ও দেখছিলাম রাস্তায় বাসন্তী শাড়ির ছড়াছড়ি।
আর মীনা রায় বন্দ্যোপাধ্যায় এইমাত্র তাঁর যে স্বরচিত কবিতাটি পাঠ করে গেলেন, তার মধ্যেও আমরা পেলাম পলাশ, বসন্ত, সব কিছুকেই ধন্যবাদ। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে শুনবো আবৃত্তি। পরিবেশন করবেন মোনামি দত্ত। বাসন্তী পূজার শুভ লগ্নে আজকে কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা শোনাই, বাসন্তী। কুহিলির দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস তোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাচতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমাই লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন নাচেতে শীতের কাঁপন, এলে যে থালায় এখন ভরেনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানির হিঙুল, গাহিনী কোয়েল সখী মারলো কারল ভখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা শুয়ে বুক চিমিছে ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে দুলি কার চেলের লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় মধু যে বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপচিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ফুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ তোলে, পায়ে তার পদ্ম ডোলে দিলপন আলা করি, দিলপন আলা করি। নমস্কার। এতক্ষণ আমরা মনামি দত্তের কণ্ঠে শুনলাম কাজী নজরুল ইসলামের একটি ছন্দের কবিতা, অপূর্ব সুন্দর পরিবেশন, ধন্যবাদ মনামিকে। এখন আমরা শুনব ছড়া। ছড়া পাঠ করবেন মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর মণ্ডল। আমরা ছড়া শুনে নিই, এরপর আমি সঞ্চালনায় ডেকে নেব নন্দিতা সিনহাকে। নমস্কার। এটা আমার খুব ছেলেবেলায় আমার বড় মার মুখ থেকে শোনা, মানে আমার দাদুর মা। তো বাচ্চারা দুষ্টুমি করলে একটু ছড়া করে ভয় দেখানো আমাকেও করতে হতো। তো আপনারা ছেলেবেলায় অনেকেই শুনে থাকবেন আমার মতো, বড় মা বলতো বাড়ির পাশের একটা তেঁতুল গাছে একানোরে বলে একটা ভূত বসে থাকে, শুনে থাকবেন। আর সেই একানোরের ভূতটার কাজ হচ্ছে যেসব বাচ্চারা দুষ্টুমি করে তাদের কান কেটে নেয়, আর শুধু কেটে নেয় তাই নয়, সেখানে এবার নুনও ঘষে দেয়। তো অনেকটা এরকম আমার বড় মা বেশ ছড়া করে করে বলতেন, একানোরে কানে করে তেঁতুল পাড়ে সরে সরে, এক হাতে তার নুনের ভাঁড় অন্য হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। তো এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি। একানোরেকে কল্পনা করতাম কীরকম একটা কাল্পনিক ছবি আঁকতাম। তারপর যখন বড় হলাম তখন মনে প্রশ্ন জাগলো যে একানোরে এত বাচ্চার কান কেটেছে সারা জীবন ধরে, কানগুলো গেল কোথায়? অনেক খোঁজ খবর করলাম, অনুসন্ধান করলাম, প্রায় গবেষণা শুরু করলাম। করে আমার উপলব্ধিতে যেটা উঠে এলো আমি সেটা লিখলাম। একটু বলি আপনাদের। দোকান কাটা। কানপুরেতে একানোরের মস্ত বড় মকান,
অনেক রকমের কানের, সেটা কানোহারির দোকান। ওই মনোহারির দোকান হয়, সেরকম কানোহারির দোকান। মানে কি দাঁড়ালো? কানপুরেতে একানরের মস্ত বড় দোকান, অনেক রকমের কানের, সেটা কানোহারির দোকান। কান পাতলা সেখানে যায়, কিনতে মোটা কান। বুঝেছেন? কান পাতলা সেখানে যায়, কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। সব কিছু সেই একানরে করছে আমদানি। কানা ঘুষো যা কিছু হয়, কানা ঘুষো যা কিছু হয়, যত কানাকানি, সব কিছু সেই একানরে করছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন। মন্ত্রী ছিলেন ডানকান, মানে ব্রিটিশ সাহেব ডানকান, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরেতে গেলেন কিনতে তার বাঁ কান। একানরে বললে দেখুন সময় দিতে হবে, একানরে বললে দেখুন একটু সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা, 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। বললে কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। নমস্কার। হ্যাঁ, এটাই আমি শেষ করতে চাইছি। শুভেন্দু দাস বলে দিলেন। এটা অ্যাকচুয়ালি পুরো উপলব্ধিটা আমি আমার ভাষায় বললাম, কিন্তু এই রচনাটা করেছেন প্রখ্যাত সুরকার গায়ক সলিল চৌধুরী, তারই কথা আমি এখানে বললাম। সরস্বতী পুজো এলেই আমরা মনে মনে কিশোর বেলায় পৌঁছে যাই। যারা কিশোর কিশোরী আছেন তারা তো আছেনই, যারা বয়োবৃদ্ধি হয়েছে যাদের, তারা মনে মনে কিন্তু আমরা এখনও সরস্বতী পুজোর দিন কিশোরী বেলায় পৌঁছে যাই। সেই শ্যাম্পু চুল, সেই হলুদ শাড়ি অথবা লাল পাড় সাদা শাড়ি। যাই হোক, আমি সেই সূত্র ধরেই একটা কবিতা, জয় গোস্বামীর কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়, সবার খুব পরিচিত কবিতা, তাও আমি আবৃত্তি করে শোনাচ্ছি। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তোমার তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখেই এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলিগঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব অনেক দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি শুধু একটিবার তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে গেল চোখ আমার, পড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের
ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্নায় সে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জলে কই, কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই। নমস্কার, ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি শুনলাম তিস্তাদির কাছে। তিস্তাদি সরস্বতী পুজোর গল্প, শ্যাম্পু করা চুল, কিশোরী বেলা, এইসব শুনে আমার লেখা একটা কবিতা পাঠ করতে ইচ্ছে করছে। আমাদের কম বয়সের পুজো এবং আমাদের এখনকার পুজো, এই দুটো অনুভূতি মিলেমিশে যখন এক হয়ে যায় তখন কলম থেকে কিছু বেরিয়ে আসে। আমার কবিতার নাম আজকে পুজো। মায়ের দেরাজ থেকে নেওয়া বাসন্তী রং শাড়ি, ভেজা চুলে যাচ্ছে ভিজে আঁচল বাহারি। বুকের মধ্যে হুলুস্থুলু, চোখের কোণে লজ্জা। আসবে কখন সে যে হঠাৎ, দেখবে আমার সজ্জা। পাঞ্জাবিটা মিষ্টি হলুদ, গভীর কালো চোখ, মোটা ফ্রেমের ভিতর দিঘি আজকে আমার হোক। বান্ধবীরা ব্যস্ত সবাই, কাজের মাঝে খুশি, হঠাৎ যেন বড় হওয়ার আহ্লাদে মৌটুসি। মন উচাটন, অঞ্জলিতে একাগ্রতা কম, মন্ত্র সাথেই ফিসফিসিয়ে প্রেম বলি হরদম। বলছে কি না আমি তাহার জ্যান্ত সরস্বতী, তাই কখনো হয় না কি বল সে চঞ্চলমতি। ঠোঁট বলছে মহাভাগে বিদ্যে কমল লোচনে, বুকের ভিতর ঢেউ উঠে সে আছড়ে পড়ে মনে। পাপ নিও না দেবী তুমি, এই তো একটা দিন, যুবতী হবার পরম ক্ষণের অকৌতিত ঋণ। সেদিন বাঁধন শিথিল অনেক, সেদিন মুক্ত পাখি, চিরকুটটা আড়াল করে বুকের ভিতর রাখি। তারপর দিন ছিটকে গেল, আলগা হলো মুঠি, বন্ধুরা সব নানান ঝোঁকে নানান দিকে ছুটি। শ্রীপঞ্চমী আজও আসে ক্যালেন্ডারের পাতায়, প্রেমপত্র কেউ লেখে না অঙ্ক কষা খাতায়। ফিকে শাড়ি, হালকা খোঁপা, আয়নাতে চোখ রাখি, সেই সেদিনের আঁচল এখন গোধূলি রং পাখি। লিকার চায়ে গরম চুমুক, পুজোর মন্ত্র ভাসে, ওদের চোখে ব্লাস আড়ে ওই সূর্যমুখী হাসে। হঠাৎ দেখা হয় না ওদের, ফোনের বিশ্বরূপে বিশালাক্ষী দেবীর কাছে ইমেল জমে স্তূপে। আজ বিকেলে প্রথম ডিটিং, সিসিডিতে আয়, একলা আসিস প্লিজ, তোকে মুঠোই নিতে চায়। সেই ছেলেটা কেমন আছে, সেও তো প্রবীণ পানা, বিরল কেশে হামলে পড়ে নরম তুষার কণা। পাঞ্জাবিটা হলুদ নাকি অন্য কোনো রঙে জীবনটাকে বানিয়ে তোলে কর্পোরেটের ঢঙে। আজকে প্রণাম মন্ত্রে আমার কেউ দেয় না উকি, পুজোর ফুলে শুকনো পলাশ, অতীত গন্ধ সুখী। নমস্কার। আমরা পরবর্তী আবৃত্তি শিল্পী সেজুতি বসুকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আবৃত্তি পরিবেশনে সেজুতি বসু। নমস্কার। আমার আজকের নিবেদন কবি ধনঞ্জয় ঘোষালের কবিতা আমার ভিক্টোরিয়া। ঠোঁটে ঠোঁট রেখে পারাপার হই একটা বিকেল খুঁজে, পরি টানা দিয়ে মেলেছে পাখা প্রেমের চতুর্ভুজে।
সাদা দালানে খিলানে সিঁড়িতে গাছের নিচেও ঘাসে চিরকাল যত প্রেমিক প্রেমিকা তোমাকেই ভালোবাসে। ছোট বেদিয়ার টানা পুকুরের পাশেই ফর্সা দুপুর, কত অভিমান মুকুট ভেঙেছে এবং ছুঁয়েছে নুপুর। কত চাওয়া নিয়ে পাওয়ার ফড়িং স্বপ্নে মেলেছে ডানা, এখানেই গড়ে এখানেই ভাঙে কত প্রেম একটানা। যুগ যুগ ধরে কত বোঝাপড়া নতুন প্রেমের ছুটি, বারবার আসে বারবার যায় বয়সকালের জুটি। এত প্রেম তাই সৌধ তোমাকে দিয়েছি একটা পরি, আমার ডিঙিতে ভাসাবই আমি তোমাকে সঙ্গী করি। 100 বছর পেরিয়ে গিয়েছে, 100 বছর পরে একটি বাড়ির ভিতর থেকেই ইতিহাস নড়ে চড়ে। ভিক্টোরিয়া সৌধ তোমার বুকের ভিতরে খুঁজি, কত ছড়া পাতা আর নতুন পাতার স্বপ্ন দেখার পুঁজি। মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আনমনা হই যদি, বয়স গড়িয়ে কলকাতা তুমি একটা প্রেমের নদী। কত দুপুরের সঙ্গী তুমি আমার একলা প্রিয়া, তোমাকেই ছুঁই বারবার ছুঁই আমার ভিক্টোরিয়া। নমস্কার। খুব খুব সুন্দর একটা প্রেমের আবেগের আবৃত্তি শুনলাম সেজুতির কাছে। এখন সুচেতনার ছোট ছোট শিল্পীরা তারা আবৃত্তি পরিবেশন করবে। আমি তাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আদ্রিতা ঘোষ, অস্মিতা ঘোষ এবং দেবারতী সিংহ তারা কোরাস আবৃত্তি পরিবেশন করবে। বাণী বন্দনায় দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে আজকে আমাদের নিবেদন চলো ঝড় কবি সুনির্মল বসু। চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, ওই সে ঝড়, উষে ঝরে সেই ছোট বাঁকা নদী সাঁওতাল পরগনাতে, নেচে নেচে চলে পাহাড়ি দুলালি পল্লীর বন কোনাতে। শুনেছি যে তার চপল ছন্দ উপাল ঘুঙুর চরণে, দেখেছি যে তার মোহনীয় রূপ বালির ওড়না পরনে। ভেবেছি কেবলই তটে বসে তার পার পানে চলে নাচিয়া, কুলু কুলু তালে উলু উলু ধ্বনি বারে বারে ওঠে বাজিয়া। চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, ওই সে ঝড়। সাঁওতাল ছেলে ঝাপতাল তোলে ডিমি 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 মাদলে, ঝিমি 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 সুর ঝরে পড়ে ক্ষণিক ভাদর বাদলে। বুনো মেয়ে আসে এপাশে ও পাশে তোফা জবা শুভে খোপাতে, জল ভরে আর গান করে তারা আমি বসে দেখি তফাতে। হরিয়াল ডাকে বনের আড়ালে মেয়ে ঘুরে যায় বাতাসে, জাগে রবি কর কাঁপে থর থর শাল পিয়ালের বাতাসে। চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, ওই সে ঝড়। উজ্জ্বল গতি উষ ঝরতি ঝিমি ঝিমি করে কিরণে, বুনো ফুল ফোটা দুই তীর তার জড়ানো হরিত হিরণে। তটে ছোট বড় পাথর সাজানো যেন সুখাসনে সাজানো, তারি ধারে চলে পাহাড়ি নদীর জল তরঙ্গ বাজানো। এ আসনে এসো বসো নিরিবিলি উদ্বেগ হারা রহরে, দেখো সে ঝরে নাচে আর গায় বাজনা বাজায় লহরে। তুমি আমি যদি না আসি হেথায় তাতে নদীর ক্ষতি কি, বসে হেথা এসে অনুদিন কত দূর পথচারী পথিকে। উষ ঝরে তারা স্নান করে আর পান করে তার সুধারে, বুনো ছেলে মেয়ে রোজ হেথা আসে জড়ো হয় তার দুধারে। কত খেলা করে জলেও ডাঙায় উষ ঝোর দেখে সে খেলা, কেউ যদি মোর সঙ্গী না হও আমি হেথা রব একেলা।
চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, হয় সে ঝড়, চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, হয় সে ঝড়, চলো সে ঝড়, চলো সে ঝড়, হয় সে ঝড়, হয় সে ঝড়। নমস্কার। সুচেতনার ছোট্ট ছোট্ট শিল্পীদের আন্তরিক ভালোবাসা। এখন অর্থিতা অধিকারী ও সুচেতনা শিক্ষার্থী ও একক আবৃত্তি পরিবেশন করবে। আমার আজকের নিবেদন বর প্রার্থনা, কবি কাজী নজরুল ইসলাম। সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? এই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল? কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা বাজছে যা ঢাক ঢোল? বেশি কিছু চাইনে আমি, চাইবো না গো যা তা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর শিঙ্গিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে ঠেসে গোটা কত করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা? ওই খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা? বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া, টাকার তেমন ঘাঁকতি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মাগো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলেই টানো ঘানি। মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড়পোকা আর মশা, আর দিনে যেন শুইতে না হয় গায়ে মাছির বসা। মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি, হাই দেখো মা দই সন্দেশ বলি নেকো বুঝি। দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে। কাহা তকার বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর। জানিস তো মা সাধুই আমি হব 2 দিন পরে, তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে, নয়তো মাগো বলবি ছেলে বড্ড একল সেরে। নমস্কার। কুপি বা ঘা মাত্র 3টে বর চেয়েছিল, আর অর্থিতা অজস্র বর চেয়ে গেল নজরুলের কবিতা অবলম্বনে। অসাধারণ একটা উপস্থাপনা। সুচেতনার পক্ষ থেকে তাকে এবং শ্রীরামপুর বেতার বাড়ির পক্ষ থেকে তাকে জানায় আন্তরিক ভালোবাসা। এখন আবৃত্তি পরিবেশনে আসছেন আর এক আবৃত্তি শিক্ষণ কেন্দ্র শব্দনীরের অধ্যক্ষ শুভেন্দু ব্যানার্জি। শুভেন্দু তাকে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি পরিবেশনের জন্য। নমস্কার। প্রথমে অনেক লোক ছিল,
মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, বুঝতেই পারছি তারা চলে যাচ্ছে। যাই হোক, এই সুযোগে আমার কি যে কজন লোক আছে তাকে কথা শুনিয়ে দিই। আমি বলবো, নন্দিতাও আমাকে বললো এটা বলতে, সদ্য প্রয়াত হয়েছেন আমাদের হুগলি জেলার প্রখ্যাত কবি অরুণ চক্রবর্তী। সেই অরুণ চক্রবর্তীর লেখা একটি কবিতা টেলিফোন। অরণ্য প্রান্তর থেকে টেলিফোন বেজে ওঠে মাঝরাতে, শয্যা প্রান্তে পড়ে আছে শিশুটি আমার, তার পাশে স্ত্রী। পৃথিবীর সব শান্তি সুখ মাখামাখি মুখের আদলে। বেজে ওঠে টেলিফোন, মেধার মধ্যে মেল ট্রেন যেন দুরন্ত গতির শব্দে সব ব্রিজ পার হয়ে যায়। ঘুমোতে পারি না আমি কেন ঘুমোতে পারি না? টেলিফোন টেলিফোন, সর্বনাশ ঘটেছে কোথাও। ঘুম নেই ওদের যে কিছু নেই, ফুটি ফাটা থামসা মাদল। আদিম রমণীর কোলে দোল খায় নাগরিক শিশু। অরণ্য সম্পদ সব জমা আছে রাজার খাতায়। লিবে বাবুগুলো সব লিয়ে মজা লুটবে, লুটে খাবে। হায় গো, জঙ্গল মহল জুড়ে শহরাইছে আন্ধার থাকবে নাই। তবু বড় অন্ধকার, অনন্ত আলোর তলায় বড় অন্ধকার ঘিরে আছে তোমাকে আমাকে। টেলিফোন বেজে যায় প্রতি রাত্রে, আমি কেন ঘুমোতে পারি না? নমস্কার। অসাধারণ উপস্থাপনা। আন্তরিক শ্রদ্ধা জানালাম শিল্পী শুভেন্দু ব্যানার্জিকে। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, কিন্তু যখন আসে তখন আর এক কবির চোখে ঘুম নেই। যন্ত্রণা তাকে অন্তর থেকে মথিত করছে এবং তার কলবে সৃষ্টি হচ্ছে টেলিফোন, ছাতা এবং অজস্র আরও সুন্দর সুন্দর কবিতা। আমাদের হুগলি জেলার সদ্যপ্রয়াত কবি অরুণ চক্রবর্তীকে এই অবকাশে আরেকবার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমন্ত্রণ জানাচ্ছি সর্বেশ্বর পাল মহাশয়কে। তিনি গৌতম চৌধুরী, তিনিও সদ্যপ্রয়াত একজন গৌতম চট্টোপাধ্যায়, দুঃখিত, তিনিও সদ্যপ্রয়াত। তার সম্বন্ধে কিছু স্মৃতিচারণ, কিছু কথা নিয়ে এখন সর্বেশ্বর পাল। নমস্কার। আমাদের শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গেও তার খুব যোগাযোগ ছিল। বিগত ডিসেম্বর মাসের একটা দিন এখানে এসে সেরা পুরস্কারও নিয়ে গেছেন। সেই রাত্রেই 9:30টার সময় আমাকে ফোনে জানালেন যে আমি বাড়ি এসেছি। সেই ওনার সঙ্গে শেষ কথা। আমাদের প্রাত্যহিকী পরিবারের বিশিষ্ট লেখক এবং গৌতম চট্টোপাধ্যায়, উনি এখানেই আমার সঙ্গে প্রথম পরিচয় বছর 3 আগে। পত্রালি বলে একটা ওয়েব ম্যাগাজিন আছে, তার একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে প্রথম দেখা এবং পরিচয়। তারপর থেকে আমাদের প্রাত্যহিকী পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমরা একসঙ্গে ছিলাম। আমরা একটা ক্ষুদ্র ম্যাগাজিন প্রকাশ করি, শিউলিবেলা। তখন থেকেই ওনার সঙ্গে যোগাযোগ, এবং আজকে ওনার স্মৃতিতে ওনার যে শেষ লেখাটা আমরা পেয়েছিলাম সেইটাই আমি পড়ে শোনাচ্ছি একটা গল্প। এই গল্পটা উনি আমাদের কাছে শেষ লেখা হিসাবে পাঠিয়েছিলেন। জল বয়ে যায়, গৌতম চট্টোপাধ্যায়। কয়েক বছর ব্যাঙ্গালোরে ছিলাম কর্মসূত্রেই প্রতি মাসে 2-3 বার কর্ণাটকের বিভিন্ন জায়গায় যেতে হতো। এ ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এক জেলা শহরে। আমি ইচ্ছে করেই জায়গাটার নাম বললুম না। কাজকর্ম মিটিয়ে ইভিনিং শোতে সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখে ফিরে এসে বাস স্টেশনের ক্যান্টিনে কিছু খেয়ে নিয়ে রাতের বাসে ব্যাঙ্গালোর ফেরার ইচ্ছা। কিন্তু সিনেমা দেখে ফেরার পথে পড়ে গেলাম
এক মারপিটের মধ্যে। আমি কলকাতায় বড় হয়েছি, 27-28 বছর বয়সে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। সেই বিখ্যাত 70-এর দশকে কলকাতায় কাটিয়ে তো মারদাঙ্গা কোনো অচেনা বিষয় ছিল না। কিন্তু ছেলেবেলা থেকেই কলকাতায় মার্কেট দেখেছি, ইট পাটকেল, সোডার বোতল, পেটো অর্থাৎ হাতবোমা ইত্যাদি ক্ষেপণাস্ত্রের প্রাধান্য। কিন্তু সেখানে দেখি বড় বড় লাঠি, সোটা, তলোয়ার, ছুরি ইত্যাদি নিয়ে ছুটোছুটি। চোখের সামনে দাঙ্গা বাজলা, লাঠি সোটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের পানে ছুটে আসছে, লোকজন যে যার মতো ছুটছে, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট আমার মোটামুটি চেনা হয়ে গিয়েছিল, কিন্তু সেই শহরের রাস্তাঘাট গলিঘুষি তো তেমন চিনতাম না। উদ্ভ্রান্তের মতো এই রাস্তা থেকে ও রাস্তা ছুটতে ছুটতে আমি কখন ঢুকে পড়েছি একটা অনুমতি প্রশস্ত রাস্তায়। সেখানেও দুধারে বাড়িগুলি দরজা বন্ধ হয়ে গেছে। ছুটতে ছুটতেই শুনতে পেলাম এক নারী কণ্ঠে আহ্বান, বানরি বানরি, তার মানে চলে আসুন চলে আসুন। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে একটা টানা বারান্দায়, পাশাপাশি কয়েকটা ঘর। বারান্দায় উঠতেই সেই নারী প্রায় ছোঁবে আমাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ছোট ঘরটার মাঝখানে পাতা একটা বিছানা দেখিয়ে বললেন, সুমনে কুদ গড়ি, চুপ করে বসুন। আলো আধারের দৃষ্টি একটু সরে আসতে দেখলাম সেই বিছানায় আরও দুটো লোক বসে আছে। ওই মহিলার সঙ্গে তাদের কথোপকথনে বুঝতে পারলাম আমি এক দেহ প্রসারিণীর ঘরে ঢুকে পড়েছি। এও বুঝলাম বাইরের দঙ্গাটা হচ্ছে স্থানীয় অবৈধ কয়লা কারবারিদের দুটো দলের মধ্যে। একজন সেই মহিলাকে বিচ্ছিরি এক হাসির সঙ্গে বললেন, বাবুর দেখাশোনায় যেন ঠিক মতো হয়। মহিলা শুধলেন, আমি বিশেষ কারো ঘরে যেতে চাই কি না। আমি একেবারে স্কুল পড়ুয়া মুখস্থ ছেলের মতো মুখস্থ গড় করে বলতে আরম্ভ করলাম আমার কারণটা। তিনজনেই খিলখিল করে হেসে উঠল। কোনো উত্তর, কোনো ব্যাপারে নাস্তানাবুদ হলে বড়রা যেমন হাসে শিশুদের দেখে। ঘণ্টাখানেক পরে বাইরে দুমদাম থামলো। মহিলা বাইরে গেলেন এবং কয়েক মিনিট পরে ফিরে এলেন এক উর্দিধারী পুলিশ সঙ্গী নিয়ে। আমাকে সেই পুলিশের সঙ্গে যেতে বলা হলো। পুলিশ দেখে অজানা আশঙ্কায় আমি ভয়ে প্রায় কেঁদে ফেলার অবস্থা। মহিলা আমাকে আশ্বস্ত করলেন, পরোয়া ইল্লা হোগি, চিন্তার কিছু কারণ নেই, আপনি চলে যান। এ রাস্তা সে রাস্তা ঘুরে পুলিশ আমাকে বড় রাস্তায় যেখানে পৌঁছে দিল, সেখান থেকে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। লিখতে পড়তে জানা ভদ্র বঙ্গ সন্তানের বিবেক নামক একটা সঙ্গী থাকে। একেবারে সাজঘর থেকে গাইতে গাইতে বেরিয়ে আসে। সে বলল, গৌতমবাবু, মহিলা তোমাকে সরকারি নিরাপত্তা কর্মীর প্রহরায় বিপদ সীমানা পার করে দিলেন। পকেটে কোম্পানির কয়েক হাজার টাকা ছিল, একটা টাকাও যায়নি। ইচ্ছা করলেই তোমার মান সম্মান নিয়ে টানা হাসরা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। আর তুমি বড় রাস্তায় ওঠার আগে মুহূর্ত পর্যন্ত পুলিশের পানে আর নয়নে চেয়েছো, আর মহিলাকে সন্দেহ করেছো। তো পরের বার বেলগাঁও থেকে সেখানকার বিখ্যাত মিষ্টি কুন্দা খানিকটা কিনলাম এবং মহিলার জন্য বেলগাঁও থেকে রাতের বাসে উঠে পরদিন ভোরে রায়চুর আরও দুটো জায়গায় কাজ মিটিয়ে সেই শহরে পৌঁছতে গেল বিকেল গড়িয়ে। সেই রাস্তাটা খুঁজে পেয়েছিলাম। লাল বাতির রাস্তায় যেতে যেতে আমার কোনো সমস্যাই ছিল না। সেখানে আমাকে কে চেনে? তার থেকেও বড় কথা, তেমন কোনো নিরর্থক অস্বস্তির বোধ থেকে আমি তো খুব কম বয়সেই মুক্ত ছিলাম। তখন সন্ধ্যা গণাচ্ছে। রাস্তার সেই ভোর অচেনা মুখ দেখেই বোধহয় কয়েকটি মেয়ে একসঙ্গে খিলখিলিয়ে উঠল। স্থানীয় হিন্দিতে কেউ বলে উঠল, মেরা কো সাথ মে চলো। কেউ বলে, কিসকো ঘর আপকে জানি হ্যাঁ। এখনও মনে আছে, সব থেকে ছোটোটা ছিল 12-13 বছরের, ক্ষীণকায়া, অপুষ্টির শিকার এক কাঞ্চি। নিজেকে কলির কেষ্ট না ভেবে আমি সেই বারান্দাটা খুঁজতে খুঁজতে এগুচ্ছি। আমার সৌভাগ্য, সেই মহিলা একটু দূর থেকে আমাকে দেখতে পেয়ে একটু জোরে হেঁটে কাছে আসছে, ডেকে নিল এবং ধমক দিল মেয়েগুলোকে। তারপর বললেন,
অনেক কথা। সে কাজগুলো তারা যা করছিল পৃথিবীর আদি বাণিজ্যের কাজ। কোনো কথা না বলে কাদের ঝোলা থেকে উন্দার প্যাকেটটা বার করে তার হাতে দিলাম। মেয়েগুলো আর একবার খিলখিলিয়ে হেসে উঠল। হাসবে না ভেবেছে নাগর এসেছে। সবার মনে কুন্দার প্যাকেট খুলে আঙুলে করে দুটো কুন্দা মুখে দিয়ে বললেন, বহুত মিঠা। ফিরতে উদ্যত হতেই শুনতে পেলুম এক বাত। এবার চাইলাম সেই নারীর মুখমণ্ডলে কোথায় সেই চটুল ভাব, কোথায় সেই নোংরা হাসি। এ তো আমাদের ঘরের মেয়ে, দিদি অথবা বৌদি, মাসি অথবা পিসি। তিনি নেত্রী নন, অভিনেত্রীও নন। তার অন্তরের পরিবর্তনটাই মুখে ফুটে উঠেছে। ঠোঁট কেটে বললেন, ইধার ফির কভি নাহি আনেকা। সামান্য মানুষ আমি, সামান্য মানুষের দৌড়েই আসা যাওয়া। যখনই কারো কাছে বিদায় নিয়েছি তখনই সে বলেছে আবার এসো। এই সামান্য মানুষেরই আমার এই দেশটাকে সোনার করে রেখেছে। আর এই নারী কিনা বলে আমার আঙিনায় আর কখনো এসো না। এক সস্নেহ কাঠিন্যের সুর, যেন কোনো দিদি তার ভাইকে বলছে বিপজ্জনক দুষ্টুমি করতে, আর তুমি এখানে এসো না। তারপর কতবার গেছি শহরে, সেই রাস্তায় আর কখনো যাইনি, সেই নারীকে আর কখনোই দেখিনি। নমস্কার। ওনার কলমের জোরে আকাশবাণী কলকাতার দুবার সেরা পত্রলেখক এবং একবার অনুগল্পের সেরা পুরস্কার পেয়েছেন। তার স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। সর্বেশ্বরদাকে আন্তরিক শ্রদ্ধা জানালাম। পরবর্তী অনুষ্ঠানের কাজ চালিয়ে নেবার জন্য আমি ইতাপালকে আমন্ত্রণ জানাচ্ছি। সঞ্চালনার কাজ এরপর ইতা চালিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন ইতাপাল। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় একজন মানুষ নন্দিতা সিনহাকে। এখন আবৃত্তি পরিবেশন করবে নাতিশা আহমেদ। আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো, নাম ছাগল। কবি সুনীতি মুখোপাধ্যায় লেখা। ছাগল, আচ্ছা তো তুই পাগল, ব্যা ব্যা করে ডাকছিস তবু বুঝছিস না ছাগল। লাফায় এবং জোরসে ছোটে, ঘাস পাতা খায় এরা, মাঠে ঘাটে গাছতলাতে এদের ঘোরাফেরা। পালিয়ে যারে ভূত, রাম ছাগলের শিঙের খাবি গুতো। নমস্কার। যেমন সুন্দর মিষ্টি মেয়ে তেমনি মিষ্টি কবিতা বলে ও চলে গেল। এখন মাননীয় ডাক্তারবাবুকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডাক্তার শক্তি সাধন ব্যানার্জি, ওনার কাছ থেকে আমরা একটা কবিতা শুনে নেব। উনি যেভাবে এটাকে বাড়িয়ে নিয়ে গেছেন, আজকে এত কম লোক দেখে আমার খুব দুঃখ লাগছে। একসময় একটা ফুল হয়ে থাকে, জানি জানি আমি সকালেও এসেছিলাম, মিষ্টিও খেয়ে গেছি। যাই হোক, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আপনাদের সবারই অভিজ্ঞতা আছে যেটা বলবো। আমি নিজেই একটা কবিতা লিখেছিলাম অনেক দিন আগে, হয়তো শুনতে ভালো লাগবে না, একটু মানে হাসির এই এত গান বাজনার মধ্যে এসব ব্যাপারটা যে আজকাল আর কেউ ওই সকালবেলায় বাড়ির সামনে দিয়ে ফেল গাও ফেল গাও ফেল গাও শুনতে পান না। শুনতে পান কি বললাম? শিল কাটাও। এই যে শিল কাটাও আর কাজ শোনা যায় না, আজকাল পাওয়া যায় না। কেন? সেটাই আমার কবিতা। আজকাল বাড়ি বাড়ি কেন রাখে মিক্সি? আজকাল বাড়ি বাড়ি কেন রাখে মিক্সি? শিল কাটা শিলনোড়া তাহলে কি হয়ে গেছে রিস্কি? শিলনোড়া হয়ে গেছে রিস্কি। ছেলের বাড়ি এসে বলেন ছেলের মা, ওরে খোকা শিলনোড়া রাখে কথা বৌমা। যার শিল তারি নোড়া বলে গেছে গুণীজন, যার শিল তারি নোড়া বলে গেছে গুণীজন।
তারই ভাঙে দাঁতের গোড়া, তাই সাবধান প্রয়োজন। অসাধারণ একটি কবিতা শোনালেন ডাক্তারবাবু। এখন সৃজিতা বটব্যাল এবং বিজয়িনী মঞ্চে এসো। সৃজিতা বটব্যাল, বিজয়িনী। নমস্কার। আজ শ্রীরামপুর বেতারবাণীর মঞ্চে দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। উপস্থিত সকল গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আজ আমরা সরস্বতী পুজোর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা জানি সরস্বতী পুজো মানেই বাঙালির একটা আবেগ। ছোট ছোট ছেলে মেয়েদের শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়ানো। কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে বোধহয় এই সাজগোজ, পড়াশোনা এগুলো বাহুল্যতাই থেকে যায়। তারা হয়তো সেই আবহে বেড়ে উঠতে পারে না। আজ রূপক চট্টরাজের লেখা সেই মেয়েটা করব আমার সাথে, আমি আবৃত্তিতে, ও আমার সাথে আবৃত্তি নৃত্য পরিবেশন করবে বিজয়িনী বসাক। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের ওই সামনে যে এক ছোট্ট গলি, ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল একা একা। কোঁচরে তার চাঁপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে, ভয়তেও কোঁচরখানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে, দিল আমায় চাপা টগর দুহাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি, বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। মায়ের অসুখ, খারাপ মনও, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বাকি, যায়নি কাজে। আমার মাঝে 8টা বাড়ির বাসন মাজে। এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। নমস্কার। অসাধারণ একটি উপস্থাপনা। সৃজিতা এবং বিজয়িনীকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ওদের জন্য। এখন কেয়া দাস। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলো সেই রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তিসাকাথর পান্থ আমি শুনে চমকে উঠে। জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে
পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলিম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তিসার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। অসংখ্য ধন্যবাদ কেয়া দাসকে খুব সুন্দর একটি কবিতা পরিবেশন করার জন্য।